তুষারের সাথে এই জন্য আমি বসতে চাই না রে ভাই। কেন আপনার হাসি আসছে? আপনি রাষ্ট্রপতিকে নাকি যা সাজায় দেয় তাই বলবে, কেন রাষ্ট্রপতির কি সেন্স নাই? উনি রাষ্ট্রপতি, হি রিপ্রেজেন্ট বাংলাদেশের নাম্বার 1 ব্যক্তি। আপনাকে লিখে দিলেই পড়বেন কেন? হি কুড হ্যাভ রিজাইন। এই গায়ের জোর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সংবিধান। আপনি কি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার পর ক্ষমতায় আসতে পেরেই কি আপনি ভুলে যাবেন? তার মানে কি আমরা কি খালি ক্ষমতার পালাবদল, যে যখন ক্ষমতায় থাকবো আমি ক্ষমতায় আসার পর অতীত ভুলে যাব কিংবা কোনো অ্যাকশনে যাব না? এটা তো ঠিক না। ডিপ স্টেট যদি আজকে আসিফ মাহমুদের বেলায় থেকে থাকে, আরেকটা সরকারের বেলায় যে থাকবে না, তারই কি গ্যারান্টি আছে? সুতরাং আমার কাছে মনে হয় আসিফ মাহমুদ সাহেব বলছেন না, ভালো কথা, কিন্তু সরকারের তো দায়িত্ব আছে তার কাছ থেকে এই জিনিসগুলো উদ্ধার করার। অ্যাটলিস্ট আমি যে ডিপ স্টেট বলতে কারা ছিল, এখন সেটা যদি সরকার করতে না পারে তাহলে একটা ধোঁয়াশা ব্যাপার থাকলো, এবং আমরা এই এই ধোঁয়াশার মধ্যে থাকবো কেন? সবাই কথা বলে পার পেয়ে যাবে। আপনি যেমন ধরেন, আমরা নির্বাচনের কি শুনছি, যে ছাত্ররা নিয়োগ দিছিল ইউনূস সাহেবকে, এবং নির্বাচনে মানে ছাত্রদের পক্ষে ইউনূস সাহেব প্রভাব বিস্তার করতে পারেন, এমন কথা ছিল। কিন্তু আমি যদি এইটা দেখি যে আজকে যদি তর্কের খাতিরে বলি, আজকে যদি এনসিপি সরকার গঠন করত ফর এক্সাম্পল, আর সেই এনসিপির ভিতরে যদি মনে করেন মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদরা আবার মন্ত্রী হিসেবে জায়গা নিত নির্বাচন না করে, তাহলে আমরা কি বলতাম? যে ইউনূস সাহেব যেটা বলছে সেটা জাস্টিফাইড, ছাত্রদের পক্ষে কাজ করেছে। কিন্তু আমি উল্টো দিকটায় যদি আসি, আপনি খলিলুর রহমান, যাকে নাকি বিএনপি চরমভাবে বলা হয়েছিল তাকে পদত্যাগ করতে হবে, কিন্তু আজকে তো তিনি মন্ত্রী। আপনি যত কথাই বলেন, এই প্রশ্ন তো আসবে রে ভাই, আসবে না? যে আজকে উনি তো মন্ত্রী। আবার এই অন্তর্বর্তীকালীন সরকার যাকে দিছিলেন অ্যাটর্নি জেনারেল বানাইছিলেন, উনি আজকে বিচার কি আইন ও বিচার মন্ত্রী। একটা জিনিস মার্ক করার আছে এখানে, আপনি একই ফুটেজের আসামি ছিল 4, 5, 7 জন 10 জন যাই থাকুক না কেন, তার ভিতর থেকে কিন্তু মৃত্যুদণ্ড এক্সিকিউট করা হয়েছে। মতিউর রহমান নিজামী, তারপরে মুজাহিদ সাহেব, তারপরে কাদের মোল্লা, তারপরে দেলোয়ার হোসেন সাইদ সব মারা গেছেন। আচ্ছা, কার্যকর করা হয়েছে তো। সেম ফুটিং এর আসামি কিন্তু এটিএম আজহারুল, ওনার কিন্তু রিভিউ পিটিশনের মাধ্যমে উনি খালাস পেলেন। তাহলে আপনি তখন যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, যদি বলি সেই অ্যাটর্নি জেনারেল আজকে যারা সরকার তার পক্ষের, বললে সবাই উড়িয়ে দিবেন আমাকে যে না, ওটা অন্তর্বর্তীকালীন সরকারের। কিন্তু উনি যেহেতু অ্যাটর্নি জেনারেল পদ থেকে রিজাইন করার পর আজকে যারা সরকার গঠন করছে তাদের নমিনেশন নিয়ে যখন এমপি হয়েছেন এবং আইসা আইন ও বিচার মন্ত্রী হইলেন, তাহলে উনি তাদের লোক। গত উপদেষ্টা পরিষদ তারা একটা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ঢুকে গিয়েছেন, এবং জনগণের ভোটে একটা সরকার এসেছে, বলা হচ্ছে যে না, ডিপ স্টেটের কথা রাজি হই নাই বলে ওনারা এসেছেন, রাজি হলে তো আমরাই আসতাম। তার মানে জনগণও ছোট হয়েছে, এবং তারপরে তারা বলছেন যে আমরা কথা শুনি নাই। ভালো কথা শুনেন নাই, প্রস্তাবগুলো কি সেটা বলেন। আমরা জানতাম ডিপ স্টেট কি মানতে বলে, যেটা আপনারা মানেন না। এত দেশপ্রেমিক আপনারা মানেন নাই। এই সংস্কারগুলি কোনোভাবেই বেআইনি সংস্কার হইতে পারবে না, গায়ের জোরে হইতে পারবে না, যেটা তারা সবসময় করে আসছেন। গায়ের জোরে একটা অন্তর্বর্তী সরকার বানিয়েছিলেন, গায়ের জোরে একটা ডিপ স্টেটের সঙ্গে কথা বলেছেন, গায়ের জোরে এখন আবার এগুলো বলে দিচ্ছেন, আবার গায়ের জোরে বলেন না। এই গায়ের জোর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সংবিধান। সংবিধানের ভিতরে সেই সংবিধানকে পরিবর্ধন, সংযোজন, পরিমার্জন, আরও কি কি শব্দ আছে আমি জানি না, সব শব্দ এগুলো সব সংসদে বসে করতে হবে। ডাকবেন, এটা আবার হুমকি দেওয়ার কি আছে যে আমরা রাজপথে চলে যাবো আমাদের কথা না শুনলে? এই হাম না করে হয় তারা সংসদে থাকবেন, না হলে তারা রাজপথে গিয়ে শক্তির পরীক্ষা দিবেন। দেন, কেউ তো না করে না, এটা তো গণতান্ত্রিক অধিকার। সংবিধান অনুযায়ী উনি রাজপথে যেতে পারেন, উনি রাজপথে গিয়ে বিভিন্ন বক্তৃতা দিতে পারেন, নানান কথাবার্তা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ওনারা রাজপথ থেকে আটকে রাখে। তবে রাজপথে যদি আইন ভঙ্গকারী কাণ্ড কারখানা করেন, তাহলে আমি সরকারকে বলবো আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। ওনারা যে রাস্তা বন্ধ করে আমাদের গাড়ি চলাচলের পথ এবং পথ চলাচল বন্ধ করেন, আমরা বলবো সরকারকে ব্যবস্থা নিতে। কারণ আমাদের এখন আর ওই আন্দোলন করার ধৈর্য নাই, আমাদের আন্দোলন করার কোনো ইচ্ছাও নেই। কারণ আমরা তো দেখে ফেলেছি যে ওনারা ডিপ স্টেটের সাথে গল্প করে। আমরা কি করে বুঝবো যে ওনারা আন্দোলন ডিপ স্টেটের কথা অনুযায়ী করছেন না? আমরা কি করে বুঝবো ওনারা ওদের পরামর্শ শুনছেন না? এই আন্দোলন তাদের পরামর্শ হচ্ছে না। এই আন্দোলনের নতুন কোনো ওনারা হয়তো বলবেন যে এটার সঙ্গে ডিপ স্টেট নেই। ওনারা বললে আমরা কি করে বিশ্বাস করবো? ওনারা তো বলেন নাই কে ডিপ স্টেট, আমরা তো চিনি না। তো এই পার্টিকুলার ডিজাইনের আন্দোলন তো আমরা পছন্দ করি না।
এর চেয়ে বাটি নিয়ে রাস্তায় বসে থাকলে ভালো, দু একটা টাকা উঠবে, টাকা উঠলে সাধারণ মানুষকে ওনারা সাহায্য করবেন, মানুষ ত্রাণ পাবে, মানুষ ভালো কিছু পাবে, অথবা খেজুর বিতরণ করবে। তুষার ভাইয়ের কাছে আমি আবার রাজ্জাকি ভাইয়ের কাছে না না, তুষারের সাথে এই জন্য আমি বসতে চাই না রে ভাই। কেন আপনার হাসি আসছে? এই সংবিধানের 142 অনুচ্ছেদ দেখানো লাগবে না, এই বইটা নিয়ে আসছি আমি। যেটা আমরা প্রায় মুখস্থ করে ফেলেছি। হ্যাঁ, এই 142-এ আছে কি, যে এই সংবিধান পরিবর্তন, সংশোধন, বিয়োজন, সংস্কার সব করতে পারবে 2/3 মেজরিটি সাংসদের মতামতের ভিত্তিতে। সেই 2/3 মেজরিটি কিন্তু আজকের বিএনপি সরকারের আছে। সুতরাং তারা এইটা তাদের যেমন খুশি তেমন সংশোধন করে নিতে পারে 142 মোতাবেক। কিন্তু সংবিধানের 7-এর খতে বলা আছে, এই সংবিধানের 7-এর খ অনুচ্ছেদে বলা আছে 142 অনুচ্ছেদে যাহা কিছু বলা থাকুক না কেন, এই সংবিধানের প্রথম ভাগে যা আছে, দ্বিতীয় ভাগে যা আছে, আরো কিছু অনুচ্ছেদ উল্লেখ করা আছে, এইগুলা কোনো রকম পরিবর্তন করা যাবে না। এবং এই 7-এর খ, 7-এর ক, 4-এর ক সব কিন্তু প্রথম ভাগে, অর্থাৎ আপনি এইগুলোতে হাত দিতে পারবেন না। হাত দিলে 7-এর কতে বলা আছে কি শাস্তি, রাষ্ট্রদ্রোহিতার শামিল, মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সুতরাং এটা তামাশা নয়। আমি এটাকে সর্বোচ্চ আসনে মূল্যায়ন করতে চাই, কিন্তু সরকার ভুল করে গেছে কি, আপনার জন্য সুযোগটা রাখে নাই এটার ভিতরে ঢোকার, যেটা আমি আগে বললাম। আপনার সংস্কার করার পথ বন্ধ করে দিছে। এখনো কিন্তু এই সরকারি দল হিমশিম খাচ্ছে, এখনো কিন্তু ঢুকতে পারেনি। বারবার বলতেছে সংবিধানের কথা, ফাইন। যেমন ধরেন এই সংবিধানের 4-এর কতে বলা আছে, আমি পড়ে শোনাবো, একটু সময় নাই, আমি পড়ে শোনাই। এটা জাতির জন্য ভালো হবে, আপনার আমার জন্য ভালো হবে। আর তুষার তো একটা ভালো ক্লাস হচ্ছে, হ্যাঁ, তুষারের জন্য খুবই ভালো হবে। না আমি এটা পড়েছি। আচ্ছা, 4-এর কতে বলা আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহ সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। বঙ্গবন্ধুর ছবিটা, আমি বঙ্গবন্ধুর মানি না মানি আমার কিচ্ছু আসে যায় না, আমি তো সংবিধান মানি। এই সংবিধান বলতেছে এই ছবিটা থাকতে হবে। আজকে তো কোনো ছাত্ররা ক্ষমতায় নাই, আজকে তো যেই ছাত্রের ভয় অস্থির ছিলাম আমরা, তারা তো নাই। কিন্তু রাষ্ট্রপতির বঙ্গভবনে এই ছবিটা ঝুলতেছে না কেন? বিদেশি দূতাবাস থেকে নাকি ইউনূস সরকার নামাই দিছিল, এখন ঝুলতেছে না কেন? 4-এর ক। প্রতি মুহূর্তে আপনি সংবিধান ভায়োলেট করতেছেন। আরো জাতির জ্ঞাতার্থে বলতেছে, বঙ্গভবন থেকেও নামিয়ে দিয়েছে, তখনই দিয়েছে। সেটাই তো বলতেছি, কিন্তু এখন তো এটা তো রাষ্ট্রপতিও বাধা দেন নাই, ইউনূস সাহেব বাধা দেন নাই। না না, রাষ্ট্রপতি বাধা দেন নাই, ইউনূস সাহেব বাধা দেন নাই। ইউনূস সাহেব শক্তি ছিল ছাত্র এখন ক্ষমতায় নাই, তাহলে এখন রাষ্ট্রপতি তুলতেছেন না কেন? 4-এর ক। অর্থাৎ আপনি ইন দ্য নেম অফ কনস্টিটিউশন আপনি কিন্তু হরহামেশা সংবিধান ভায়োলেট করতেছেন। এখন প্রশ্ন আসে, কালকে যদি এই সংবিধান আপনি সংস্কার করতে পারেন, কইরে যদি এই 4-এর ক বাদ দেন, ভালো কথা, কিন্তু যতক্ষণ বাদ দিতে পারতেছেন না অতক্ষণ ভায়োলেশন অফ কনস্টিটিউশন হচ্ছে, এবং আপনি এটার এই ক্রিমিনাল অফেন্স কিন্তু হচ্ছে, এটার অ্যাকশন কিন্তু কখনো যাবে না। এই আইনটি, এই সংবিধানটা পুরো যদি বাতিলও হয়ে যায়, নতুন সংবিধান আসে, তাতেও এই সংবিধান যতক্ষণ ছিল ততক্ষণ যে আপনি মানেন নাই সেটার বিচার হবে। নাম্বার 1। নাম্বার 2-তে আসেন, আপনি রাষ্ট্রপতিকে নাকি যা সাজায় দেয় তাই বলবে। কেন? রাষ্ট্রপতির কি সেন্স নাই? উনি রাষ্ট্রপতি, হি রিপ্রেজেন্ট বাংলাদেশের নাম্বার 1 ব্যক্তি। আপনাকে লিখে দিলেই পড়বেন কেন? হি কুড হ্যাভ রিজাইন। না, আমার আদর্শ বঙ্গবন্ধু, উনি বলছেন এই সংবিধান রক্ষার জন্য আমি জীবন দিতে পারি। কোথায় জীবন দিচ্ছেন? উনি পবিত্র পার্লামেন্টে গিয়া উনি মিথ্যাচার করেছেন। হ্যাঁ বলবেন সরকার লিখে দিছে, আমি পড়বো কেন? আমার দরকারটা কি? এইখানে সংবিধানে উনি গিয়ে পার্লামেন্টে বলছেন জাতি মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান, আমি মানি জিয়াউর রহমানকে। ফর এক্সাম্পল, আমি শেখ মুজিবকে ঘোষক মানলাম না, স্বাধীনতার ঘোষক আমি মানলাম না, আমি জিয়াউর রহমানকে মানবো। কিন্তু আপনার জায়গাটা তো বদল করে নেবেন। এই কাগজে লেখা আছে একটা, পড়বেন আর একটা, এটা কি হবে? আপনি কাগজে লেখা একটা, পড়তেছেন আর একটা। এখানে আমি পড়ে শোনাই। সংবিধানের 6ষ্ঠ তফসিল 150(2) অনুচ্ছেদ মোতাবেক, এটা জাতির জানা দরকার আমি মনে করি। 1971 সালের 25শে মার্চ মধ্যরাত
থেকে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা। এবং এই যে ঘোষণাপত্র, এখানে তার ঘোষণাটা পরিষ্কার বলা আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক। আপনি যদি বলতে চান এটা মিথ্যা, ভালো কথা, যতক্ষণ মধ্যে চেঞ্জ না হয়, যতক্ষণ এই ডকুমেন্টে লেখা থাকবে, ততক্ষণ মতো আপনাকে মানতে হবে। আপনি অফেন্স করতেছেন ফুল টাইম। সুতরাং আমরা যে সংবিধানের কথা বলতেছি, এখন আসেন এই সংবিধানের ১২৩-এ বলা আছে, এই সংবিধানের ১২৩ অনুচ্ছেদে যে সংসদ ভেঙে যাওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন দেবেন। এই সংবিধানে ১২৩ অনুচ্ছেদে ৫৮৬ দিন পর যখন নির্বাচন করা হইল, কোন সংবিধানে বলতে হবে তোমাকে? রাষ্ট্রপতি যখন ভাষণ দিলেন সংসদে, একবারও কি বলছেন ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ১৮ মাস পরে বা ১৭ মাস পরে করেছি এই কারণে? বলছেন? বলেননি। আপনি কে সংবিধান চেঞ্জ করার? যতক্ষণ মতো সংস্কার না হয় আপনি পারবেন না। তার মানে সংবিধানে যারা সংসদে যারা ঢুকেছেন, তারা কোন বিধানে ঢুকেছেন? আমি বারবার বলছি, ইউনূস সাহেবের অলিখিত সংবিধান ছিল, সেই অলিখিত সংবিধান মোতাবেক ডেট ছিল, দিল ২৬ মার্চ ২০২৬-এর ১২ই ফেব্রুয়ারি, এবং সেই দিনই নির্বাচন হয়েছে। এবং এই সংবিধান মোতাবেক এবং তারা কিন্তু ওই ইউনূস সাহেবের ইয়ের উপরে নির্বাচন করে পার্লামেন্টে আসছে, সংবিধান মানেন নাই। এখনও তাহলে কি রাষ্ট্র সংবিধানে চলছেন নাকি অলিখিত সংবিধানে চলছেন? যদি সংবিধান মোতাবেক বলি, তাহলে ইমিডিয়েটলি বঙ্গবন্ধুর ছবি ঝুলান এবং স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধুকে বলতে হবে আমি এই সংবিধান মোতাবেক। আর তা নাহলে সংস্কার করুন। এখন আসেন সংস্কার করবেন কি? আমরা আপনি ঢুকতে পারবেন না। সেই সংস্কার করার জন্য রাষ্ট্রপতি একটা আদেশ জারি করলেন, কি? জুলাই সনদ আইন এবং গণভোটের আইন। এই যে আইন, রাষ্ট্রপতির আইনটা যে আদেশ, যে আইন, সেটা আমি আপনাকে বুঝাচ্ছি। রাষ্ট্রপতির আদেশ আইন। কেন আইন সেটা আমি বলতেছি। এটা পাবেন আপনি সংবিধানের 150 বলতেছি, এক মিনিট, এখনই বলছি। হ্যাঁ, এইটা পাবেন আপনি সংবিধানের 152 অনুচ্ছেদে। 152 অনুচ্ছেদের এক জায়গায় বলা আছে আইন মানে কি। আইন অর্থ কোনো আইন, অধ্যাদেশ, আদেশ। কথাটা বুঝেন, আদেশ, রাষ্ট্রপতির আদেশ, এটা আইন। এই আইন যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে অতক্ষণ পর্যন্ত এই আইন বলবৎ, নাম্বার 1। এবং এই আইনের আলোকে প্রেসিডেন্ট অর্ডার, বাংলাদেশ ব্যাংক অর্ডার চলমান, আরপিও আদেশ চলমান, এরকম বহু প্রেসিডেন্ট অর্ডার এখনো চলমান। এবং এই রাষ্ট্রপতি যে আদেশ দিয়েছেন সেটা আইন, সংবিধান মোতাবেক। তাহলে আইন যদি হয়, সেই আইন মোতাবেক গণভোটের জন্য আইন করা হয়েছিল, জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা আইন করা হয়েছিল। সেই আইনের ফসলটা কি? নির্বাচন হয়ে গেছে, গণভোট হয়ে গেছে। এখন যদি এই আইনটাকে আপনাকে বাতিলও করেন, ওই আইনের ফসল তো আমার ঘরে উঠে গেছে, এটা আপনি কি করবেন? জুলাই আইন বাস্তবায়ন করার জন্য তো গণভোট হয়ে গেছে। সুতরাং এই সরকার যদি এই সংবিধানের করতে চায়, সংস্কার করতে চায়, এই সংবিধান মোতাবেক সে ঢুকতে পারবে না। ঢুকতে হবে তাকে ওইটাকে উইন্ডো হিসেবে মনে করে। ওই যে গণভোটের রায়, সেই রায়টা হবে উইন্ডো। সেই উইন্ডো দিয়ে সে ঢোকার পর ইচ্ছা করলে সে অনেক কিছু মানতে পারে, নাও মানতে পারে, কিন্তু ঢোকার জন্য যে জানালা, সেটা কিন্তু এই গণভোটের রায়। গল্প যতই করুক আর বাকিটা যদি করে না মেনে করুক, টোটালটা বেআইনি। সংবিধানে কেউ নির্বাচন করেন নাই, সংবিধান মোতাবেক সরকার হন নাই। আমি বলছি, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। কারণ আমি বলি, ইউনূস সাহেব ছিলেন অসাংবিধানিক সরকার, কোনো সন্দেহ নাই। কিন্তু সবাই গিয়ে বসাইছেন আপনারা বঙ্গভবনে গিয়ে। আপনি গেছেন, তুষার গেছেন, আমি যাই। আচ্ছা যাই, যান নাই, মানে আমরা উপমা দিচ্ছি, সবাই গেছেন, গিয়ে বসাইছেন। জনসমর্থন ছিল, রাজনৈতিক দলদের সমর্থন ছিল, সেই মোতাবেক উনি বসছেন 106 মোতাবেক। কিন্তু বসার পর এই যে আপনারা বসাই দিলেন, বসানোর পর যে সংবিধান আর ফলো করে নাই, সেই সংবিধানটা যে ফলো করে নাই, অলিখিতভাবে চলে আসছে। সুতরাং এই সংবিধানকে যদি আপনি সংস্কার করতে চান, তাহলে ওই জানালা দিয়ে ঢুকতে হবে। জানালা দিয়ে ঢোকেন, নাহলে আপনি এটার ভিতরে ঢুকতে পারবেন না। ঢুকতে পারবেন কিভাবে? বেআইনিভাবে, গায়ের জোরে। কারণ আমার দেশের পার্লামেন্টের ইতিহাস 55 বছর যাবৎ 2/3 মেজরিটি পাওয়ার পর সমস্ত আইনের ঊর্ধ্বে উঠে যায়। এমন কোনো পার্লামেন্ট বাংলাদেশে হয় নাই যিনি 2/3 মেজরিটি পাওয়ার পর আইনের ঊর্ধ্বে উঠেন নাই, নাম্বার 1। নাম্বার 2, 55 বছর যাবৎ আমি দেখে আসছি নির্বাচিত প্রতিনিধিরা সাধারণ জনগণের কাছে, এলাকার জনগণের কাছে হন আতঙ্ক।
কথা বলতে পারেন না, কিছুই বলতে পারেন না। এমপি হন, মন্ত্রী হন, তারা হয়ে যান সাধারণ লোকের কাছে, তার দলের বাইরের লোকগুলোর কাছে তারা হয়ে ওঠেন আতঙ্ক। আমাদেরকে তো সংবিধানে ফিরতে হবে। হ্যাঁ, ফলে উপায়টা আমি সংবিধানে দিলাম। যদি আমরা ফিরি তাহলে যতটুকু ক্ষতি সাধিত হয়েছে সেই ক্ষতি সাধিতটাকে আমরা তো আর নিয়ন্ত্রণ করতে পারি নাই। তো ইউনূস সাহেব যদি অসাংবিধানিক হয়ে থাকেন, এটার জবাব ইউনূস সাহেব দিবেন। হ্যাঁ, আমরা ঢুকে আর- যাই। আর উপদেষ্টারা যদি অসাংবিধানিক কাণ্ড কারখানা করেন, তারাও সেটার জবাব দিবেন। তবে আমি সাধুবাদ জানাই যে জাতীয়তাবাদী দল এই ড্যামেজটা মেরামত করে যতটুকু সম্ভব সংবিধানের সঙ্গে থাকার চেষ্টা করছেন। এই চেষ্টাটাকে তো আমাদের মূল্য দিতে হবে। তারাও তো চাইলে এদের মতোই ফেলে দিতে পারতেন, বলতে পারতেন না আমরা বলছি, সংবিধান। করেন, সংশোধন করেন, ওই উইন্ডোতে দিয়ে কিন্তু ঢুকে। এই পন্থা কি হবে, পদ্ধতি কি হবে, সেটা আমি মনে করি যে সরকারি দলকে আমাদের সময় দিয়ে তাদেরকে অনুরোধ বা তাদেরকে এক ধরনের চাপও দেওয়া যেতে পারে যে আপনারা এটা ঠিক করে দেন। কিন্তু তারা যে সংবিধানের প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করছেন, এই চেষ্টাটাকে গুরুত্ব দেয়। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক আছে, দিবেন। ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে